ঐকমত্য কমিশনের বৈঠক থেকে বিএনপির ওয়াকআউট, নানান চাপ তৈরি করে বেকায়দায় ফেলা যাবে না বলেছেন মির্জা ফখরুল। জুলাই সনদে থাকতে হবে মৌলিক সংস্কারের রূপরেখা, নইলে সই করবে না এনসিপি, জানিয়েছেন নাহিদ। নির্বাচনকালীন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন বাহিনীর কর্মকর্তাদের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক, কার্যক্রম পর্যালোচনা। মাইলস্টোনে বিমান বিধ্বস্তে দগ্ধ আরেক শিশু শিক্ষার্থীর মৃত্যু, 9 সদস্যের তদন্ত কমিশনের প্রজ্ঞাপন জারি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জুলাই সনদ বাংলাদেশের ভবিষ্যৎ পথ চলায় একটি ঐতিহাসিক দলিল তৈরি করতে চায় জাতীয় ঐকমত্য কমিশন। সকালে ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় দফার 20তম দিনের বৈঠকের শুরুতেই কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানান, মৌলিক সংস্কারের 20টি বিষয়ের মধ্যে 12টি বিষয় একমত হয়েছে দলগুলো। কমিশনের পক্ষ থেকে প্রাথমিক প্রস্তাবনাগুলো বারবার পরিবর্তন করা হয় যেন রাজনৈতিক দলগুলো একমত হতে পারে। আজকে নারী এমপি অমীমাংসিত বিষয়ে আলোচনা করবেন কমিশন। সরকারি কর্ম কমিশন, দুদক, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের ব্যবধানের আলোচনা থেকে বিএনপি সংলাপের শুরুতেই ওয়াকআউট করে। নির্বাচন কমিশনের নিয়োগের আলোচনায় একমত হয়েছে বিএনপি, তবে সংবিধিবদ্ধ ও সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগে নির্বাচন কমিশন ছাড়া অন্য প্রস্তাবিত প্রতিষ্ঠানের নিয়োগ কমিটির বিরোধিতা করেছে বিএনপি। এদিকে আলোচনার এক পর্যায়ে ফরেন সার্ভিস একাডেমির জরুরি অ্যালার্ম বেজে ওঠায় ঐকমত্য কমিশনের বৈঠক মুলতবির কিছুক্ষণ পর ফের আলোচনায় বসেছে রাজনৈতিক দলগুলো। আমরা মনে করেছি যেটা নির্বাহী বিভাগের যে দায়িত্ব এবং নির্বাহী বিভাগের যে জবাবদিহিতা, অ্যাকাউন্টেবিলিটি টু দি পার্লামেন্ট এবং অ্যাকাউন্টেবিলিটি টু দি পিপুল, সেটা থাকবে, অথচ তার কাছে যথেষ্ট অথরিটি থাকবে না সরকার এবং রাষ্ট্র পরিচালনায়, সেটা ঠিক হবে না। এই দৃষ্টিভঙ্গি থেকে আমরা মনে করেছি এই কনস্টিটিউশনাল এবং স্ট্যাটিউটরি প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম, জবাবদিহিতা, ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি এগুলো নিশ্চিত করার জন্য শক্ত আইন করা হোক। আইন না থাকলে আইনের মধ্যে নিয়ে আসি আমরা এবং বিদ্যমান আইনগুলো যেগুলো আছে সেগুলো আরও সংস্কার করি। এটাই হচ্ছে আমাদের প্রস্তাব। যে সমস্ত বিষয় ঐকমত্য হয়েছে এগুলোর বাইরে গুরুত্বপূর্ণ যে 20টি বিষয়, তার মধ্যে 12টি বিষয় নিয়ে আমরা একমতে আসতে পেরেছি। তার কারণ হচ্ছে সকলেই যে যার অবস্থান থেকে ছাড় দিচ্ছে এবং কমিশনের অবস্থানটা হচ্ছে এগুলি গুরুত্ব বিবেচনা করে আমরা যেন এক জায়গায় আসতে পারি। দর্শক, এই মুহূর্তে ফরেন সার্ভিস একাডেমিতে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার ওবায়দুল্লাহ মামুন। আমরা এখন সরাসরি কথা বলবো তার সঙ্গে। মামুন, জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর আজকের বিষয় কি কি এবং বিএনপি কেন বৈঠক থেকে ওয়াকআউট করেছিল? কনক, আপনি জেনে থাকবেন যে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার আজকে 20তম আলোচনা। সেই আলোচনার এজেন্ডা ছিল মহাহিসাব নিরীক্ষক নিয়োগ, ন্যায়পাল নিয়োগ এবং দুর্নীতি দমন কমিশন এবং কর্ম কমিশন, এই 4টি মোটা দাগের নিয়োগ প্রক্রিয়া নিয়ে কিন্তু আজকে প্রথম দফার আলোচনা সভা শুরু হয়েছিল সকাল 11টায় এবং পূর্ব নির্ধারিতভাবেই আজকের এই 4টি টপিকসে বিএনপি অংশ নেবে না, এই বিষয়টি কিন্তু গণমাধ্যমকে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ জানিয়েছেন যে তারা এই 4টি বিষয়ে আলোচনা অংশ নেবেন না। এবং আরেকটি বিষয় হচ্ছে জাতীয় সংসদে নারী প্রতিনিধিত্ব। এই মোট 5টি বিষয় আজকের আলোচনার এই জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলির সঙ্গে। তবে যেটি বলে রাখি সেটি হচ্ছে যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ উনি কিন্তু এসেছিলেন, এসে এবং বের হয়ে গেছেন, যেটিকে ওনারা বলেছেন যে ওয়াক আউট বা বর্জন, বয়কট যেটি আমরা বলি না কেন, সেটি কিন্তু ওনারা বলেছেন যে সালাউদ্দিন আহমেদ ছোট আকারে বয়কট করেছেন বা ছোট আকারে ওয়াক আউট করেছেন আজকের আলোচনা সভা থেকে। তবে পরবর্তী যে এজেন্ডাগুলি রয়েছে সেই এজেন্ডাতে বিএনপি অংশ নেবে। তারা কেন ওয়াকআউট করেছেন সেটি যদি একটু মোটা দাগে বলি, সেটি বলেছেন যে এই 4টি বিষয়, ন্যায়পাল নিয়োগ, দুর্নীতি দমন কমিশন এবং মহাহিসাব নিরীক্ষক সহ এই যে বিষয়গুলো, এগুলি যারা প্রধান হবেন এই নিয়োগগুলো নির্বাহী বিভাগের হাতে আগে ছিল, কিন্তু বর্তমান সরকার সেগুলোকে সংস্কারের মধ্য দিয়ে এটিকে কর্ম কমিশনের অধীনে নিতে চাচ্ছেন। এই বিষয়টি হলে
নির্বাহী বিভাগ কিছুটা দুর্বল হয়ে যাবে, নির্বাহী বিভাগের ক্ষমতা থাকবে না, এমনটি কিন্তু বিএনপির পক্ষ থেকে বলেছেন, যার ফলে তারা এই 4টি বিষয়ের উপর আলোচনা অংশ নেবে না। এটি কিন্তু তারা ঐকমত্য কমিশনকে আগেই জানিয়েছিলেন এবং সেটি কিন্তু ঐকমত্য কমিশনও কিন্তু গণমাধ্যমকে বলেছেন যে এই বিষয়গুলোতে আলোচনা করতে চান না বা আলোচনায় বসতে চান না বিএনপি। এবং বিএনপি বলেছেন যে এটি আসলে বিএনপি না থাকলে খুব বেশি একটি সমস্যার সৃষ্টি হওয়ার কথা না। যদিও বাম ঘরানার রাজনীতিবিদ রহিন হোসেন প্রিন্স বলেছেন যে বড় একটি দলের অংশগ্রহণ বা বড় একটি দলের আলোচনায় না থাকা বা উপস্থিতি না থাকা কিন্তু এটি আসলে ব্যাঘাত ঘটবে বা খুব ইতিবাচক সিদ্ধান্তে পৌঁছাতে পারবে বলে কিনা সে বিষয়টি নিয়ে আসলে তারা সন্দেহ করেছেন বা সংশয় প্রকাশ করেছেন। তবে বিএনপির পক্ষ থেকে যেটি বলেছেন যে এটি আসলে গণতন্ত্রের সৌন্দর্য বলে অভিহিত করেছেন সালাউদ্দিন আহমেদ, যে বিএনপি না থাকলেও এই বিষয়টি কোনো ধরনের প্রভাব পড়বে না, এটি গণতন্ত্রের সৌন্দর্য। তো এই ছিল আমার কাছে আজকে জাতীয় ঐকমত্য কমিশনের সবশেষ তথ্য। ওবায়দুল্লাহ মামুন, আপনাকে ধন্যবাদ। বিভিন্ন চাপ তৈরি করে বিএনপিকে বেকায়দায় ফেলা যাবে না বলেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, রাজনীতিবিদদের বিতর্কের কারণে ফ্যাসিস্টরা সুযোগ নিতে পারে। ছাত্র সমন্বয়কদের চাঁদাবাজিতে উদ্বেগ জানান বিএনপি মহাসচিব। তার প্রশ্ন, এখনই এই অবস্থা হলে ভবিষ্যতে কি হবে? রিপোর্ট সিকান্দার রেমানের। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে ঢাকা শহরে 6টি গুরুত্বপূর্ণ এলাকায় গ্রাফিতি অঙ্কনের উদ্বোধন করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, 1 বছর যায়নি, এখনই সমন্বয়কদের চাঁদাবাজি ধরা পড়ছে। এখনই এমন পরিণতি হলে ভবিষ্যতে কি হবে জানতে চান মির্জা ফখরুল। বেদনায় একেবারে নীল হয়ে গেছি। দেখলাম 5 জন সমন্বয়কারীকে গ্রেফতার করেছে পুলিশ। তারা জোর করে একটি বাড়ি থেকে, একজন সাবেক সংসদ সদস্যের বাড়ি থেকে 50 লক্ষ টাকা আদায় করছে। এই কি পরিণতি? এটাই কি আমরা চেয়েছিলাম? এই বাংলাদেশের মানুষকে কেউ এটা চেয়েছিল? সুতরাং এত তাড়াতাড়ি যদি এই ঘটনা ঘটে, 1 বছর হয়নি, তাহলে আমাদের ভবিষ্যৎ কি? বিএনপি মহাসচিব বলেন, এমন কিছু বিষয় নিয়ে এখন তর্কে জড়াচ্ছে রাজনীতিবিদরা যাতে ফ্যাসিস্টরা সুযোগ নিতে পারে। বিভিন্ন চাপ তৈরি করে বিএনপিকে বেকায়দায় ফেলা যাবে না বলেও জানান তিনি। আজকে দুর্ভাগ্য আমাদের যে আমরা এমন কতগুলো বিষয় নিয়ে তর্ক বিতর্ক করছি, এমন কতগুলো বিষয় নিয়ে আমরা নিজেদের মধ্যে কোন্দলে লিপ্ত হয়েছি যা বাংলাদেশকে আরো পেছনে ঠেলে দিতে পারে, ফ্যাসিস্টদেরকে শক্তি যোগাতে পারে, ফ্যাসিস্টদেরকে সুযোগ তৈরি করে দিতে পারে। বর্তমান সরকার যারা প্রতি মুহূর্তে সংস্কারের কথা বলছেন, রাজনৈতিক দলগুলোকে দোষারোপ করার চেষ্টা করছেন ইনডাইরেক্টলি, যে আমরা কোঅপারেট করছি না, কথাগুলো সঠিক নয়। জনগণকে সাথে নিয়ে নতুন বাংলাদেশ গড়ে তোলার কথাও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই জন্য আজকে বলছি, সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। কখনো তাদের কাছে গিয়ে আগামী নির্বাচনে আনুপাতিক পদ্ধতি নিয়ে ঐক্যমত্য না হলে জুলাই সনদ সই হবে কিনা সন্দেহ রয়েছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে জামালপুরের সার্কিট হাউসে জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় উচ্চকক্ষ, এটি ভোটার অনুপাতে এবং পিআর অনুসারে হতে হবে। তিনি আরও বলেন, এই উচ্চকক্ষ ক্ষমতার ভারসাম্য এবং জবাবদিহিতার জন্য গুরুত্বপূর্ণ। সে বিষয়ে এখনও ঐক্যমত্য হয়নি। এ বিষয়ে সবার মধ্যে ঐক্যমত্য না হলে জুলাই সনদে স্বাক্ষর হবে কিনা এনসিপির সন্দেহ আছে বলেও জানান তিনি। নাহিদ বলেন, জুলাই সনদ ঘোষণার পর নির্বাচনের বিষয়ে আলোচনা হবে, আর নির্বাচনের আগে অবশ্যই লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। দুপুরে জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা কর্মসূচির শহরের তমালতলা থেকে শুরু হয়। জামালপুরের কর্মসূচি শেষে দলের নেতাকর্মীরা ময়মনসিংহে যাবেন। আমাদের একটি উচ্চকক্ষ প্রয়োজন। আমাদের জাতীয় সংসদটাকে 2 ভাগে ভাগ করতে হবে, ভোটের অনুপাতে উচ্চকক্ষ নির্ধারণ করতে হবে, যাতে করে একটি জবাবদিহিমূলক ক্ষমতার ভারসাম্য আমরা নিশ্চিত করতে পারি। সেই উচ্চকক্ষের সংসদে সেই ভোটের অনুপাতের উচ্চকক্ষে এখনো ঐক্যমত হয়নি, ফলে জুলাই সনদ এখনো আটকে রয়েছে। তাই যারা নিজেদের দলীয়
স্বার্থে এখনো এই জুলাই সনদে ঐক্যমত হয়নি, তাদের প্রতি আমাদের সাদর আহ্বান থাকবে, জনগণের স্বার্থে, দেশের স্বার্থে আপনারা ঐক্যমত পোষণ করুন। জাতীয় নির্বাচনের প্রস্তুতি হিসেবে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বৈঠক হয়। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন কার্যক্রম পর্যালোচনা করা হয়। বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকের বিস্তারিত ব্রিফিংয়ে জানাবেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যায় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনে রাষ্ট্রপক্ষের শুনানি শেষ হয়েছে। আসামি ও স্টেট ডিফেন্স শুনানি আগামীকাল। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল 2-তে এই শুনানি হয়। এর আগে গত 22 জুলাই সর্বশেষ শুনানিতে এই মামলার পলাতক 24 আসামির হাজির হওয়ার ব্যাপারে পত্রিকায় বিজ্ঞপ্তি কথা আদালতকে জানানো হয়। আদালত পলাতক আসামিদের জন্য রাষ্ট্র খরচে 4 জন আইনজীবী নিয়োগ দেন। এই মামলায় গ্রেফতার আছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরীফুল ইসলাম, বরখাস্ত হওয়া 2 পুলিশ সদস্য আমির হোসেন ও সুজন চন্দ্র রায় সহ 6 জন আসামি। তার মধ্যে 4 জন আসামি নিজস্ব আইনজীবী নিয়োগ করেছেন। এছাড়াও সাভারের আশুলিয়ায় 5 আগস্ট 6 লাশ পোড়ানোর মামলা এবং লক্ষ্মীপুরে 4 আগস্ট সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলার শুনানিও আজ ট্রাইব্যুনাল 2-তে অনুষ্ঠিত হবে। এই 3 মামলায় মোট 17 জন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় মৃত্যু হয়েছে আরেকজন শিক্ষার্থীর। 14 বছর বয়সী সাহিল ফারাবি আয়ান নামের একজন শিক্ষার্থী গতরাত 1:45টার সময় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। সে ছিল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি ভার্সনের 7ম শ্রেণীর শিক্ষার্থী। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার শাউন বিন রহমান জানিয়েছেন, শরীরের 40% দগ্ধ হয়েছিল আয়ানের। এই মৃত্যুর মধ্য দিয়ে বিমান দুর্ঘটনায় বার্ন ইনস্টিটিউটে 18 জনের মৃত্যু হলো। আয়ানের মৃত্যুর পর মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 34 জনে। দুর্ঘটনায় আহত 33 জন এখনও বার্ন ইনস্টিটিউটে ভর্তি রয়েছে, যাদের মধ্যে 27 জনই শিশু। তাদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক এবং 9 জনের অবস্থা গুরুতর। এদিকে সাবেক সচিব একেএম জাফরুল্লাহ খানকে সভাপতি করে বিমান বিধ্বস্তের কারণ, দায় ও দায়িত্ব এবং ক্ষতিপূরণ নিরূপণে একটি তদন্ত কমিশন গঠন করেছে সরকার। সড়ক দুর্ঘটনার কারণে প্রতি বছর বাংলাদেশের জিডিপির 1.5 থেকে 2.5% ক্ষতি হচ্ছে। কর্মক্ষম বিবেচনায় টাকার অঙ্কে ক্ষতির পরিমাণ প্রায় 22,000 কোটি টাকা। বিআরটিএ এবং রোড সেফটি ফাউন্ডেশনের হিসেবে এমন তথ্য মিললেও সম্পদ সহ অন্যান্য ক্ষয়ক্ষতি ধরলে আর্থিক ক্ষতি 83,000 কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে ধারণা বিশেষজ্ঞদের। রিপোর্ট জিয়াউল হক সবুজের। প্রতি বছর সড়ক দুর্ঘটনায় অকালে ঝরছে হাজারো প্রাণ। শুধু সরকারি হিসাবেই প্রতি বছর দুর্ঘটনা যেমন বাড়ছে, তেমনি পাল্লা দিয়ে বাড়ছে হতাহতের সংখ্যাও। সবশেষ 2024 সালেও সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 7,294 জনের। হতাহতের সংখ্যা নিয়ে রোড সেফটি ফাউন্ডেশন কিংবা বিআরটিএ এমন তথ্য দিলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থার 2023 সালের হিসাবে বাংলাদেশে ঝরে গেছে 32,000 তাজা প্রাণ, যাদের 80% বয়স ছিল 18 থেকে 65 বছর। এসব দুর্ঘটনা শুধু প্রাণই কেড়ে নিচ্ছে না, রক্ত ঝরাচ্ছে দেশের অর্থনীতিতেও। 1.5 থেকে 2.5% জিডিপির আমাদের অর্থনীতি থেকে চলে যাচ্ছে প্রতি বছর এই ধরনের দুর্ঘটনাজনিত আমাদের ক্ষতির কারণে। এটা যে বড় একটা অর্থনৈতিক বিষয়, আমার রক্তক্ষরণ হচ্ছে, অর্থনৈতিক রক্তক্ষরণ এবং মানসিকভাবে হচ্ছে, তাহলে এটাকে ঠেকাতে গেলে যেই পরিমাণ ম্যাচিং আমাকে বিনিয়োগ করতে হবে, যেই কাজগুলি করতে হবে, আমি যদি সত্যিকার অর্থে আমি কৌশলী হতাম, তাহলে কিন্তু অন্যান্য দেশ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনেরটাকে বেঞ্চিং ধরেই কিন্তু তারা সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রার ভিত্তিতে ধাপে ধাপে কিন্তু দুর্ঘটনাটা কমিয়ে নিয়ে আসে। আর আমাদের এখানে হলো যুদ্ধ আরম্ভ করে দিয়েছি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের বিরুদ্ধে। সড়ক নিরাপত্তা নিয়ে বৈশ্বিক প্ল্যাটফর্মে কাজ করা এই বিশ্লেষকও মনে করেন, দুর্ঘটনার অর্থনৈতিক ক্ষতি কমাতে দায়সারা পদক্ষেপে কোনো সুফল মিলবে না। অর্থনৈতিক বার্ডেন ছাড়াও এই যে এতগুলো মানুষের মৃত্যু, এই পরিবারগুলোর যে উপরে যে বোঝা, এটা আসলে সবসময় তো অর্থনৈতিকভাবে এস্টিমেট করাও যায় না। এটা
কমিয়ে আনার একমাত্র উপায় হচ্ছে বিশ্বব্যাপী যে প্রমাণিত যে উপায়গুলো আছে সেইগুলোকে আমাদের দেশে ইমপ্লিমেন্ট করা। এবং একটা বড় বিষয় হচ্ছে, একটা বড় উপায় হচ্ছে আইনি কাঠামোটা সেভাবে তৈরি করা, কম্প্রিহেন্সিভ ল করা, রোড সেফটি ল করা, যেটাকে সড়ক নিরাপত্তার জন্য আলাদা একটা আইন করা, যে আইনটা ভিত্তি হবে সেফ সিস্টেম অ্যাপ্রোচ। দুর্ঘটনার কারণে সড়কে যত লোকের প্রাণহানি হয় তার প্রায় 92%ই স্বল্পোন্নত বা অনুন্নত দেশে। এই বিবেচনায় বাংলাদেশের ঝুঁকি অত্যন্ত বেশি হয়। সড়ক নিরাপত্তায় আরও বেশি মনোযোগ দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। সমুদ্রে নিম্নচাপের প্রভাব কেটে গেলেও চট্টগ্রামে অব্যাহত রয়েছে বৃষ্টিপাত। মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের ফলে নগরীর বিভিন্ন নিচু জায়গায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। সকালে বাকলিয়া, রাহাত্তারপুল, কাপাসগোলা, চকবাজার, ওয়াসার মোড় এবং আগ্রাবাদ সহ বিভিন্ন নিচু এলাকায় জলজট তৈরি হয়েছে। এতে চরম দুর্ভোগে মহানগরবাসী। এদিকে সোমবার সকাল 9টা পর্যন্ত গত 24 ঘন্টায় চট্টগ্রামে 56 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পতেঙ্গা আবহাওয়া অফিস, যা আরও 2 থেকে 3 দিন অব্যাহত থাকবে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। ঐক্যমত্য কমিশনের বৈঠক থেকে বিএনপির ওয়াকআউট। নানান চাপ তৈরি করে বেকায়দায় ফেলা যাবে না, বলেছেন মির্জা ফখরুল। জুলাই সনদে থাকতে হবে মৌলিক সংস্কারের রূপরেখা, নইলে সই করবে না এনসিপি, জানিয়েছেন নাহিদ। নির্বাচনকালীন আইন শৃঙ্খলার প্রস্তুতি নিয়ে বিভিন্ন বাহিনীর কর্মকর্তাদের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক, কার্যক্রম পর্যালোচনা। মাইলস্টোনে বিমান বিধ্বস্তে দগ্ধ আরেক শিশু শিক্ষার্থীর মৃত্যু, 9 সদস্যের তদন্ত কমিশনের প্রজ্ঞাপন জারি। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে দুপুর 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।